আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের ৯ অধ্যায়ের একটি সৃজনশীল, যেটি এসেছিল বরিশাল বোর্ড 2021 সালে। আর এই প্রশ্নটি আমরা সমাধান করছি আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে। আমরা যদি এখানে খেয়াল করি, এখানে আমাদের উদ্দীপক হিসাবে দুইটা জিনিস দেওয়া আছে, আর ক খ গ তিনটা প্রশ্ন দেওয়া আছে। আমরা প্রথমে ক নম্বর প্রশ্নটা সমাধান করে ফেলি। ক নম্বর প্রশ্নটা যদি আমরা এখানে দেখি, এখানে আমাদের বলা হচ্ছে যে এত সমান 16 প্রমাণ করে দেখাইতে হবে আমাদের। তো প্রথমে এখানে যেটা দেওয়া ছিল প্রশ্নে, বাম পক্ষ যেটা, এই যে বাম পক্ষটা, এটা নিয়ে আমরা এখন লিখব, লিখে এটা ক্যালকুলেশন করে 16 আমরা প্রমাণ করার চেষ্টা করব। তো প্রশ্নে যেটা ছিল সেটা আমরা এখানে লিখে ফেললাম প্রথমেই। এই যে আমরা যদি এখানে খেয়াল করি যে প্রশ্নে যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে আমরা এখানে লিখে ফেলছি। ওকে ফাইন। এটা লেখার পরে এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে, এখানে তুমি যদি খেয়াল করো ভিত্তির মধ্যে রুট আছে, দেখবা এই যে এখানে দেখো রুট এ, কিন্তু এখানে হচ্ছে আবার বি, এখানে রুট বি, এখানে আবার শুধু সি, মানে আর্গুমেন্টগুলোর মধ্যে রুট নাই। তবে আমরা চাইলে রুট নিতে পারি, কোনো প্রবলেম নাই। কিভাবে দেখো, বি যে কথা, আমরা সেটাকে রুট বি হোল স্কয়ার লিখতে পারি, কারণ রুটের স্কোয়ার কাটা গিয়ে সেখানে বি থাকে। আবার রুট সি কে আমরা রুট সি হোল স্কয়ার লিখতে পারি, ডি কে আমরা রুট ডি হোল স্কয়ার আমরা এখানে লিখতে পারি। তো সেম কাজটা আমরা এখানে করব। দেখো এখানে এই বি কে আমি রুট বি স্কোয়ার লিখবো, সি কে রুট সি স্কোয়ার লিখবো, ডি কে রুট ডি স্কোয়ার লিখবো, ঠিক আছে? এবং সর্বশেষ এ কে রুট এ স্কোয়ার লিখবো। লিখার পরে আমরা জানি যে স্কোয়ার লগের আগে আসলে লগের আগে বসে যাবে, ঠিক আছে? এই যে দেখো, এই যে এই টুটা কোথায় আসবে? এই লগের আগে। এই যে দেখছো, টু লগের আগে চলে আসছে, এই টুও সেম লগের আগে চলে আসছে, এই টুটাও সেম লগের আগে চলে আসবে, সবগুলো টু লগের আগে চলে আসবে। আসার পরে এখন সবগুলো টু আমরা গুণ করে দিব, যেহেতু সবাই গুণ আকারে আছে। সো এই দুই দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এই চারটা 2 গুণ করে আমরা 16 এখানে লিখে দিব। তাহলে আর বাকিগুলোর মধ্যে কোনো 2 থাকবে না। এরপরে বাকিগুলোতে যা যা আছে সেম তা বসাই দিলাম আমরা এখানে। ওকে ফাইন। বসানোর পরে তুমি যদি একটু খেয়াল করো, এই যে প্রথম অংশে যেটা আছে সেটা লিখলাম, এই যে সেটা লিখলাম। দ্বিতীয় অংশে যেটা আছে সেটাও লিখলাম, কিন্তু তৃতীয় অংশে গিয়ে আমরা একটু চেঞ্জ করে ফেললাম। এই দুইটাকে মিলে একটা ক্যালকুলেট করলাম। দেখো এখানে আর্গুমেন্ট যেটা, পরেরটার ভিত্তি হচ্ছে সেইটা। তো আমরা জানি, এই যে দেখো একটা সূত্র আছে, যদি এমন হয় কোনোটার আর্গুমেন্ট গুণ হয়ে পরের লগের ভিত্তি হয়, যেমন এখানে বি আর্গুমেন্ট আবার পরেরটার মধ্যে বি হচ্ছে ভিত্তি, এইরকম যদি কখনো হয় তাহলে আমরা সূত্র জানি যে ওই দুটোকে আমরা বাদ দিয়ে দিই, ঠিক আছে? এই যে যদি এটা আর্গুমেন্ট হয়, এটা যদি ভিত্তি হয়, মানে প্রথম অংশের আর্গুমেন্ট দ্বিতীয় অংশের ভিত্তি যদি সেম হয়, ওই আর্গুমেন্টের ভিত্তি দুইটাই বাদ দিয়ে দাও। দুইটা লগকে তুমি একটা লগ লিখবা, আর প্রথমটার যে ভিত্তি সেটা লিখবা, দ্বিতীয়টার আর্গুমেন্টটা এখানে আর্গুমেন্ট লিখবা। এটা কিন্তু সূত্র আশা করি তোমরা জানো, তাও তুমি সহজে মনে রাখতে পারো যে প্রথমটার আর্গুমেন্ট আর দ্বিতীয়টার ভিত্তি সমান হলে সেই দুইটা কেটে দাও, কেটে দিয়ে দুইটা লগের মধ্যে একটা লগ লেখো, আর এই ভিত্তিটা তুমি লেখো, আর এই আর্গুমেন্টটা তুমি এখানে লেখো, তাহলে সেটা হয়ে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানের যে আর্গুমেন্ট এখানের যে ভিত্তি দুইটা সেম, তাহলে আমরা এটা আর এটা কেটে দিই। এই দুইটা লগের জায়গায় আমরা একটা লগ লিখবো, এই যে একটা লগ লিখলাম। এখানের ভিত্তি রুট সি, সেই জন্য আমরা রুট সি লিখবো, আর এখানের আর্গুমেন্ট রুটে, এই জন্য এখানে আর্গুমেন্ট রুটে লিখবো। সূত্রটা তুমি এখানে সাইড নোট দিয়ে দিবা। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। এবার আসো পরবর্তী অংশে, পরবর্তী লাইনে যদি আমরা যাই, এই প্রথম অংশ যেটা আছে সেটা হুবহু সেম থাকলো। এবার এই দুইটার মধ্যে যদি আমরা আবার সূত্র ফেলি, দেখবা এখানের আর্গুমেন্ট এখানের ভিত্তি সেম, রুট সি, তাহলে এটা কেটে দিতে পারি। দুইটা লগকে আমরা একটা লগ লিখবো, রুট বি এর জায়গায় রুট বি থাকবে, আর আর্গুমেন্ট রুট এ চলে আসবে। ওকে, পরবর্তী লাইনে আমরা আবার সেম কাজ আবার করতে পারি, 16 এর জায়গায় 16 লিখবো। এরপর এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করব, এখানে যে আর্গুমেন্ট এখানে যে ভিত্তি দুইটা সেম, তাহলে সেক্ষেত্রে আমি যে কাজ করব, এটা বাদ, লগ দুইটার জায়গায় লগ একটা লিখবো, ভিত্তির জায়গায় ভিত্তি লিখবো, আর্গুমেন্টের জায়গায় আর্গুমেন্ট লিখবো। এখন ভিত্তি আর আর্গুমেন্ট সমান, তো আমরা জানি ভিত্তি আর আর্গুমেন্ট সমান হলে, লগ ভিত্তি আর আর্গুমেন্ট সমান হলে সেটার মান হয় 1। 16 আর 1 গুণ করলে কি হবে? 16 কে 16। এটাই হচ্ছে ডান পক্ষ। আমাদের কিন্তু ডান পক্ষ 16 প্রমাণ করতে বলছে, তো ডান পক্ষ 16 প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। সো প্রশ্নটা খুব কঠিন ছিল না, সহজ প্রশ্ন ছিল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আসো এবার আমরা খ নাম্বার প্রশ্ন সমাধান করব। খ
খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে 1 নং হতে দেখাও, এই যে এটা অনেকবার আসছে বোর্ড পরীক্ষায়, এই 1 নং হতে দেখাও যে 5m³ + 15m - 14 = 0। তো আমরা সেটা এখন দেখাবো। তো এটা কিভাবে আমরা দেখাইতে পারি? প্রথমে প্রশ্নে যেটা দেওয়া আছে আমরা আগে সেটা লিখে ফেলি। এই যে প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে, প্রশ্নের মধ্যে দেওয়া আছে আমাদের এই যে এই সমীকরণটা আমরা এখানে লিখে ফেললাম। লিখার পরে এখন আমরা যে কাজ করব যে m² এর জায়গায় m² থাকবে, 5⁻²/3 কে আমরা 5⁻1/3 হোল স্কয়ার লিখতে পারি। কেন? কারণ আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার হইলে গুণ হয়, তাহলে 5⁻1/3 এর উপরে আবার পাওয়ার হচ্ছে 2, তাহলে 1/3 একটা পাওয়ার, 2 একটা পাওয়ার, এই দুইটাকে যদি তুমি গুণ করো দেখবা এই 2/3 আসে। 1/3 এর সাথে যদি তুমি 2 গুণ করো, 2 একে 2 মানে 2/3 আসবে। তো 2/3 যে কথা এটাও কিন্তু একই কথা। আবার সেম ভাবে এই অংশটা এই যে শেষে লিখছি 5⁻⁻² কে আমরা লিখতে পারি 5⁻⁻1/3 হোল স্কয়ার। তো 5⁻⁻1/3 হোল স্কয়ার মানে কি? মানে হচ্ছে এই যে পাওয়ারের উপর পাওয়ার হইলে গুণ হয়, -1/3 এর সাথে 2 গুণ দিলে হবে -2/3। সো এখানে এই যে এটা যে কথা এটাও সেম কথা। এরপর -2 এর জায়গায় আমি -2 লিখলাম, কিন্তু এই অংশটা এক্সট্রা লিখলাম। এক্সট্রা কি? এটা হচ্ছে দেখো এই প্রথমের 5⁻1/3 আর 5⁻1/3 এটা একসাথে লিখলাম। এখন কেন আমরা এটা লিখলাম? কারণ এটা লিখলে কোনো প্রবলেম নাই, এটার ক্যালকুলেশন করলে 1 হয়, 1 এর সাথে -2 গুণ দিলে -2ই থাকে, তার মানে দিন শেষে এটার মান কিন্তু আসলে -2ই থাকতেছে, পরিবর্তন হচ্ছে না। আমরা এটা লিখতে পারি, কিন্তু আমরা লিখছি কেন? সূত্র মিলানোর জন্য। এই যে a² - 2ab + b²। এখন আগে দেখি যে এটা কিভাবে 1 হয়। দেখো এখানে আছে 5⁻1/3 ইন্টু 5⁻⁻1/3। এখন এটা গুণ আকারে আছে যেহেতু পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। এই একটা পাওয়ার 1/3 তার সাথে যোগ হবে আরেকটা পাওয়ার যেটা -1/3। এখন 5⁻1/3 আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস হয় 1/3। 1/3 থেকে 1/3 বিয়োগ করলে কত হবে? 0। 5⁻0 মানে হচ্ছে 1, তার মানে এটার মান হয় 5⁻0 মানে 1, 1 এর সাথে -2 গুণ করলে -2। ফাইন। এখন তুমি যদি এখানে খেয়াল করো এই জায়গায় এটাকে যদি a ধরো, এটাকে যদি b ধরো, তাহলে a² - 2ab + b², যেটাকে আমরা বলবো a - b হোল স্কয়ার। এবার উভয় পক্ষে যেহেতু স্কয়ার আছে, এই স্কয়ার আর স্কয়ার কেটে দিব আমরা, তাহলে m এর মান আমরা পাচ্ছি 5⁻1/3 - 5⁻1/3। তো অনেকগুলো প্রশ্নে বোর্ড পরীক্ষার প্রশ্নে তোমাকে সরাসরি এটা দিয়ে দেওয়া আছে, তারপরে বাকি অংশ করতে হয়। বাট এই প্রশ্নের মধ্যে সরাসরি এটা দেওয়া নাই, এটা m² দিয়ে দেওয়া আছে, আমরা সেটাকে m এ রূপান্তর করে আগে নিয়ে আসতে হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এই m এর মান যখন চলে আসবে তখনই তুমি কিউব করে ফেলবা। এই প্রশ্নের ক্ষেত্রে m এর মান যখন তুমি পাবা তখন তুমি এটাকে ঘন করে ফেলবা। আমরা এখন উভয় পক্ষে কিউব করে ফেলবে, যেখানে কিউব এখানে কিউব, ঘন করে ফেললাম। এখন এখানে a - b হোল কিউবের সূত্রে অ্যাপ্লাই করব। a - b হোল কিউবের সূত্র কি? a³ - b³ - 3ab * a - b। এখানে এটা হচ্ছে a, এটা হচ্ছে b। a - b হোল কিউবের সূত্র a³ - b³ - 3ab * a - b। এখন আমরা এটা মানে কি? এটা মানে শুধু 5। কিভাবে ভাইয়া? দেখো পাওয়ার হচ্ছে 1/3, তার উপরে পাওয়ার হচ্ছে 3। আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার হইলে গুণ হয়, তার মানে 1/3 এর উপর 3, এর মানে হচ্ছে 1/3 এর সাথে 3 গুণ হবে। 1/3 এর সাথে যদি 3 গুণ দেই, 3 কাটা যাবে, শুধু 1 থাকবে। 5⁻1 মানে হচ্ছে 5। মাইনাসের জায়গায় মাইনাস, এখানেও পাওয়ারের উপর পাওয়ারের উপর যেহেতু পাওয়ার, তাহলে গুণ হবে। তাহলে এই 1/3 এর সাথে 3 গুণ দিলে কি হবে? এই 3 আর এই 3 কাটা যাবে, তাহলে থাকবে শুধু -1। যদি শুধু 1 থাকতো তাহলে আমরা সেটা লিখতাম না, কিন্তু -1 যেহেতু আছে তাহলে আমাদের -1 লিখতে হবে। সো আমরা এখানে -1 লিখেছি। মাইনাস এই যে -3 এর জায়গায় -3। এরপরে এটা যে 0, একটু আগে আমরা দেখাইছিলাম, এটা ক্যালকুলেট করলে 5⁻0 হয়। সো এটা 5⁻0 কিন্তু আছে। ওই যে গুণাকারে থাকলে পাওয়ার যোগ হয়, তো 1/3 এর সাথে -1/3 যোগ করলে 0 হয়ে যায়, তার মানে 5⁻0। আর বাকি যে অংশটা এটার মান হচ্ছে 1। কিভাবে? তুমি যদি 1 নং সমীকরণটা দেখো, এখানে দেখো এটার মান কি? এটার মান হচ্ছে m। সো আমরা এটার মান বসাবো কি? এটার মান আমরা m বসাবো। সো আমরা এখানে এই যে দেখো এটার মান আমরা এখানে m বসিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছো সবাই। পরবর্তী লাইনে কিছুই না, 5⁻1 মানে 1/5, এটা আমরা জানি, কারণ x⁻1 মানে 1/x। সো 5⁻1 মানে 1/5।
আর এখানে 5 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 1 এর সাথে 3 গুণ করলে 3, 3 এর সাথে m গুণ করলে 3m। এবার আমরা এখানে লসাগু করব, এই অংশে লসাগু করব। এখানে হর আছে একটা 5, তাহলে এখানে আমরা 5 দিলাম, ঠিক আছে? এই যে হর যে 5, এই যে 5 দিলাম। এবার 5 এর সাথে 5 গুণ করলে কি হবে? 25। 5 কে 5 দিয়ে ভাগ করলে হবে 1, 1 এর সাথে এই 1 গুণ করলে হবে 1, 5 এর সাথে এই 3 গুণ করলে হবে 3 5 15m, ঠিক আছে? এবার আমরা যদি ক্যালকুলেট করি, এই 5 কে কোনাকুনি গুণ করলে m কিউবের সাথে গুণ হবে, তো 5 আর m কিউব গুণ করলে হবে 5m কিউব, তাহলে এখানে শুধু এই অংশটা থাকবে। 25 থেকে 1 বিয়োগ করলে 24 আর -15m এর জায়গায় -15m। এখন সবগুলো বাম পক্ষে নিয়ে আসি। 5m কিউব আগে থেকে আছে, -15m আসলে +15m, +24 বাম পাশে আসলে -24 = 0। এটাই আমাদের দেখাইতে বলছে, আমরা কিন্তু দেখিয়ে দিলাম। সো খ নাম্বার প্রশ্নটাও কিন্তু আমাদের সমাধান করা হয়ে গেল। ভালো কথা। এখন আসো আমরা আমাদের সর্বশেষ প্রশ্ন গ নাম্বার প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব। গ নাম্বার প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, 2 নং হতে, এই যে এই অংশটা a সমান এত দেওয়া আছে, b সমান এত, c সমান এত হতে যদি a b c এই তিনটে যদি সমান হয় তাহলে প্রমাণ করো। এই যে এই সমীকরণটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। কঠিন কিছু না, দেখো একটু বড় হতে পারে ম্যাথটা, তবে তুমি মনোযোগ দিয়ে দেখো, দরকার হয় পজ করে করে দেখো। তুমি হচ্ছে একটা অংশ দেখানোর পরে ওটা তুমি নিজে লিখে ফেলো, আবার আরেকটু দেখো, আবার লিখে ফেলো, এরপর নিজে আরেকবার না দেখে লেখো, তাহলে দেখবে ক্লিয়ার হয়ে যাবে। তবে মনোযোগ দিয়ে দেখতে হবে, না হলে কিন্তু ট্র্যাক হারাই ফেলবে, যেহেতু একটু বড় হতে পারে ম্যাথটা। দেখো প্রথমে আমাদের এখানে এর মান যেটা দেওয়া ছিল আমরা সেটা লিখলাম। এই যে দেখো এর মান যেটা দেওয়া ছিল সেটা আমরা এখানে লিখলাম। লিখার পরে আমরা যে কাজ করব সেটা হচ্ছে এই উপরে কমন যায় x, দেখছো লব থেকে x কমন যায়, আমরা x কমন নিলাম, তাহলে এখানে y z আর এখানে x স্কয়ার থেকে x কমন গেলে শুধু x থাকবে, তাহলে x কমন নিলে y + z - x। সেম ভাবে b এর জায়গায় y কমন যায়, আমরা এখানে y কমন নিব। c এর মধ্যে দেখবা সবগুলোর মধ্যে z আছে, সো একটা z কমন নিয়ে নিব। তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা abc থেকে x y z কমন নিয়ে ফেললাম। এরপরে ওই যে প্রশ্নে বলা ছিল abc এর তিনটে হচ্ছে সমান, সেটা আমরা এখানে লিখলাম। তো যেহেতু abc তিনটা সমান, তাহলে আমরা সেই তিনটা সমান আগে লিখে ফেলি। এটা হচ্ছে a এর মান, এটা হচ্ছে b এর মান, এটা হচ্ছে c এর মান। তো এই যে দেখো a সমান b সমান c, এই তিনটা লিখলাম। এই তিনটার মান কি হবে? m। এই তিনটাকে আমরা ধরে নিব কি? m। তাহলে abc এর মান আমরা ধরে নিয়েছি m। ভালো কথা, abc এর মান m আমরা ধরে নিলাম। এখন আমরা এখানে কে ধরি, নরমালি কে কেন ধরলাম না, কারণ এখন আমাদের এখানে প্রশ্নের মধ্যে ভিত্তিতে কে আছে, এই জন্য আর কে ধরি নাই, এম ধরছি। আচ্ছা, তো এখন তিনটেই যেহেতু সমান, আমি যদি বলি যে এইটা সমান হচ্ছে এম, তাহলে কি কোনো ভুল আছে? কোনো ভুল নাই, সেম কথাই তো, তাই না? চারটাই যেহেতু সমান, তাহলে আমরা এখন বলতে পারি প্রথমটা সমান 4 নাম্বারটা এম। আচ্ছা, প্রথমটা সমান 4 নাম্বারটা আমরা বলতে পারি। এখন তার মানে প্রথমটা সমান 4 নাম্বারটা মানে কি বলতো? প্রথমটা কি? x * y + z - x ডিভাইডেড বাই log k বেজ x ইকুয়াল m। আচ্ছা, এখন আমি এই যে দেখো এই log k বেজ x এটা ভাগ আকারে আছে, এটাকে যদি আমি ওই পাশে পাঠাই, এটা কার কাছে চলে যাবে বলো তো? m এর সাথে চলে যাবে না? তাহলে এখানে আছে আমাদের x * y + z - x, উপরে যেটা আছে সেটা ইকুয়াল এই m এর সাথে এটা চলে যাবে m * log k বেজ, আচ্ছা k বেজ, যেটা হচ্ছে k বেজ x, এটাই তো হওয়ার কথা। আচ্ছা, এটা হলো। এবার m গুণ আকারে আছে, m কে যদি আমি এই পাশে পাঠাই, m কি আর ওইখানে থাকবে? m তো এখানে থাকবে না, m চলে আসবে কি? এই যে m এখানে থাকবে না, m চলে আসবে যে এখানে নিচে। তার মানে শেষ পর্যন্ত আমরা কি পাইলাম? log k বেজ x = x * y + z - x ডিভাইডেড বাই m। এখানে কিন্তু এই যে দেখো পরদানি এটা লেখা হয়েছে, এই যে log k বেজ x ইকুয়াল x * y + z - x ডিভাইডেড বাই m। তো আরো সহজেই এটা বোঝা যায়, তুমি এটা আমি একটু ক্যালকুলেট করে দিচ্ছি, আরো সহজে বোঝা যায়। এটাকে আমরা ওই পাশে নিলে m এর জায়গায় চলে যাবে, আর m কে এই পাশে আনলে ভাগ হয়ে যাবে, নিচে চলে আসবে। তো তার মানে log k বেজ x এখানে চলে যাবে, m নিচে চলে আসবে। দেখো log k বেজ x = এত ডিভাইডেড বাই m, m নিচে চলে আসবে। ওকে, এখন আসো দ্বিতীয় অংশ যদি আমরা আসি, যে দ্বিতীয় অংশ বলতে কি, এই যে এটা সমান যদি আমরা m ধরি, এটা সমান যদি আমরা m ধরি, তাহলে এই যে হর এটা চলে যাবে m এর জায়গায়, m চলে আসবে এখানে, মানে log k বেজ y = হবে এটা ডিভাইডেড বাই m, এই জায়গায় m থাকবে। এই যে দেখো log k বেজ y
এই উপরের অংশটা ডিভাইডেড বাই m। সেম ভাবে এই অংশের ক্ষেত্রেও এটা চলে যাবে এখানে, m চলে আসবে এখানে। এই যে দেখো এখানে এই যে z আমাদের mটা এখানে নিচে চলে আসবে, আর উপরে যা আছে তা থাকবে, আর log k বাই z আলাদা থাকবে। ওকে, তাহলে এটা কিন্তু সহজ ছিল, কঠিন কিছু না। ভালো কথা, এটা আমরা লিখলাম। এখন আমরা কি করব? এখন আমরা যদি একটু খেয়াল করি, দেখো এখানে লেখা হয়েছে y log k base x, x log k base y, y log k base x, কিন্তু আমাদের কাছে তো আছে log k base x, আছে না? এই যে দেখো log k base x এর মান আছে, এটা হচ্ছে log k base x এর মান। এখন আমি এখানে বলতেছি y log k base x, y যদি হয় তাহলে এই পাশে যেহেতু আমি একটা y গুণ দিছি, তাহলে এই পাশে কি একটা y গুণ দিতে হবে না? তাহলে তুমি x এর সাথে একটা y গুণ দিতে পারো, xy ইন্টু y প্লাস জেড মাইনাস এক্স ডিভাইডেড বাই m। তো এখানে এই যে দেখো ডান পক্ষেও এই যে x এর সাথে একটা y গুণ দিয়েছে, মানে এই যে এই x এর সাথে একটা y গুণ দিয়ে এটা বসেছে। ওকে ফাইন। এবার দ্বিতীয় অংশ দেখো বাম পক্ষে, x log k base y, আমাদের কাছে কিন্তু k base y আছে শুধু। আমরা যদি এখানে একটা x গুণ দেই তাহলে x log k base y হয়, তাহলে এখানে যেহেতু একটা x গুণ দিয়েছে, ডান পক্ষ এখানে একটা x গুণ দিতে হবে। তার মানে x log k base y এর মান হচ্ছে xy ইন্টু z প্লাস x মাইনাস y ডিভাইডেড বাই m। শেষ, এটাও আমরা কিন্তু লিখে ফেললাম। ভালো কথা। এখন আসো এই ডান পক্ষে। ডান পক্ষে যদি তুমি খেয়াল করো, এখানেও একটা xy আছে ডিভাইডেড বাই m, এখানেও xy আছে ডিভাইডেড বাই m কমন। তাহলে আমি xy বাই m এটা কমন নিয়ে ফেলি। এটা কমন নিয়ে ফেললে তাহলে কি থাকে? এখানে থাকে y প্লাস জেড মাইনাস এক্স, এখানে থাকে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। এবার আমরা যদি কাটাকাটি করি, দেখো এই প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যায়, তারপরে মাইনাস এক্স প্লাস এক্স কাটা যায়। জেড আর জেড যদি যোগ করি তাহলে কি হয়? 2z হয়। 2z এর সাথে যদি আমি xy গুণ করি তাহলে হবে 2xyz। দেখো xy এর সাথে যদি 2z গুণ করি তাহলে 2xyz হবে। এই যে xy এর সাথে যদি 2z গুণ করি আমি, তো 2 ওকে আগে লিখি, আর xy এর সাথে z গুণ করলে xyz। তো এখানে সেটাই লেখা হয়েছে 2xyz, আর নিচে m এর জায়গায় m। ওকে, আর বাম পক্ষে যেটা ছিল সেটা তো আমরা লিখেই রাখলাম। ও, বাম পক্ষে এখানে যে চেঞ্জটা করছি সেটা দেখো, আমরা যদি লগের আগে যেটা গুণ আকারে থাকবে সেটা এই আর্গুমেন্টের উপর পাওয়ার হয়ে যাবে, এক্স এর উপর পাওয়ার হয়ে যাবে। তাহলে ওয়াইটাকে এখানে নিলে এই যে এক্স এর উপর পাওয়ার হয়ে যাবে, এই এক্সটাকে এখানে নিলে ওয়াই এর উপরে পাওয়ার হয়ে যাবে, আর ডান পক্ষ যেটা আছে সেটা তো থাকলোই। আচ্ছা, এখন তুমি যদি খেয়াল করো এখানে দুইটার ভিত্তি সেম, এটার ভিত্তিও লগ কে, এটার ভিত্তিও লগ কে, দুইটার ভিত্তি যেহেতু সেম তাহলে সেক্ষেত্রে আর্গুমেন্টগুলো গুণ হবে, এক্স টু দি পাওয়ার ওয়াই এর সাথে গুণ হবে ওয়াই টু দি পাওয়ার এক্স, এই যে এক্স টু দি পাওয়ার ওয়াই এর সাথে গুণ হবে ওয়াই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে? তো এখন এক্স টু দি পাওয়ার ওয়াই এর সাথে যদি ওয়াই টু দি পাওয়ার এক্স গুণ হয় তাহলে এখানে ডান পক্ষে যেটা আছে সেটাই থাকলো। এবার পরবর্তী লাইনে আমরা যদি আসি, যে প্রথমে আমরা যেভাবে বের করলাম, এই যে দেখো যেভাবে আমরা এখানে বের করলাম যে y log k base x, x log k base y, এবার আমরা বের করব z log k base y প্লাস y log k base z। ওই যে একই নিয়ম, আমাদের কাছে log k base y এর মান আছে, k base y এর মানের সাথে z গুণ করে দিতে হবে। এই যে দেখো আমাদের কাছে log k base y আছে, এখন আমরা যেহেতু z গুণ করছি মানে এখানে একটা z গুণ করলে তাহলে y এর সাথে একটা z গুণ করতে হবে ডান পক্ষেও। এই যে দেখো y এর সাথে একটা z গুণ করে লিখছি। আবার y log k base z, এই যে এখানে y log k base z করতেছে, তার মানে এখানেও একটা y গুণ করতে হবে, মানে এই যে দেখো yz এত বাই এত। সো এটা আশা করি বুঝতে পেরেছো সবাই। এই যে এটাকেও এখন আমরা সমাধান করে, এই যে একটু আগে যেটা সমাধান করলাম, এই যে সমাধান করলাম, সমাধান করার মতো এটাকেও আমরা সমাধান করব। ও আচ্ছা, আগেরটার মধ্যে যে 1 নং সমীকরণটা এটা তো বুঝাইনি। দেখো এটা কিভাবে আসছে, এটা আসছে দেখো আমরা জানি যদি লগকে আমরা সরাই তাহলে এই লগকে যদি বাদ দিতে হয় তাহলে এই যে ভিত্তি যেটা আছে কে, তার উপর আর এই আর্গুমেন্টটা থাকে না, তার উপর আর্গুমেন্ট চলে আসে কোনটা? সমান চিহ্নের পরে যেটা থাকে সেটা চলে আসবে এখানে, আর এই আর্গুমেন্টটা চলে যাবে ওইদিকে। তাহলে কে এর উপর থাকবে আসলে এই ভগ্নাংশটা, এই যে দেখো কে এর উপরে আসলে এই ভগ্নাংশটা থাকবে, আর এই অংশটা আলাদা থাকবে, এক্স টু দি পাওয়ার ওয়াই, ওয়াই টু দি পাওয়ার এক্স আলাদা থাকবে। এটা 1 নং সমীকরণ। যাই হোক, তো সেম ভাবে এখানেও এরকম জেড আর ওয়াই বসিয়ে এদের মান বসাই দিলাম, মান বসাই এরপরে হচ্ছে আমরা ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করার পরে এখানে আমরা 2 নং সমীকরণ পাবো। ঠিক আছে? একদম এইটা যেভাবে আমি বুঝেছি ঠিক সেম ভাবে এখানে কাজটা হয়েছে। একইভাবে আমরা যদি আবার আরেকবার করি, সেটা হচ্ছে যে এক্স লগ কে বেস জেড আর জেড লগ কে বেস এক্স, এখানে এক্স গুণ করছে এখানে জেড গুণ করছে, সেম ভাবে এদের ডান পক্ষ এই যে এই জায়গায় এক্স গুণ করতে হবে, এই জায়গায় জেড গুণ করতে হবে, করে এটাকে ক্যালকুলেশন করলে এখানে আমরা 3 নং সমীকরণ পাবো। তো এখন 1 নং 2 নং আর 3 নং এই তিনটা সমীকরণ থেকে আমরা কি পাইলাম? দেখো তিনটা সমীকরণের দিকে যদি তুমি খেয়াল করো,
তিনটা সমীকরণের ডান পক্ষ সেম। দেখো এটার ডান পক্ষ কি, কে টু দি পাওয়ার 2xyz বাই এম, এটার ডান পক্ষ কি, কে টু দি পাওয়ার 2xyz বাই এম, এটার ডান পক্ষ সেম। তিনটার ডান পক্ষই যেহেতু সেম, তাহলে তিনটার বাম পক্ষ অবশ্যই সেম। যাই হোক না কেন অবশ্যই তারা সেম হবে, ডান পক্ষ সেম মানে বাম পক্ষগুলো সেম হবে। তার মানে এক্স টু দি পাওয়ার ওয়াই, ওয়াই টু দি পাওয়ার এক্স, এই যে এইটা সমান হবে ওয়াই টু দি পাওয়ার জেড ইকুয়াল ওয়াই টু দি পাওয়ার জেড ইন্টু জেড টু দি পাওয়ার ওয়াই। এইটা 3 নাম্বারটার বাম পক্ষ হবে জেড টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার জেড। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে, এটা কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম। সো এরই মাধ্যমে আমাদের কিন্তু এই প্রশ্নটা সমাধান হয়ে গেল। সো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এই প্রশ্নটা কিভাবে সমাধান করতে হয়। পরবর্তীতে ইনশাল্লাহ আমরা এই বরিশাল বোর্ডের পরে যে সৃজনশীল আছে সেটা সমাধান করব। আশা করি তোমাদের সবার সঙ্গে এই যে হায়ার ম্যাথ বই আছে, আরেক পর্বে দেখা হবে। সেই কামনায় আজকে ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।